ভেবেছিলাম অক্সিজেনে যাচ্ছি, ফাঁকা ফাঁকায় দর্শন করব, আর দর্শন এন্ট্রি দিয়ে ঢুকলাম, এক্সিট দিয়ে ফেলে বের করে দিল। ভবনটা রাম সীতার বিয়ে উপলক্ষে মা কৈকেয়ী ওনাদের উপহার হিসেবে দিয়েছিলেন। আগের পর্বে আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে অযোধ্যার সেই দীর্ঘ ট্রেন যাত্রা। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার সরাসরি কয়েকটি ট্রেন, তাদের সময়সূচি থেকে শুরু করে যাত্রাপথের প্রয়োজনীয় সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অযোধ্যা পৌঁছে খুঁজে নিয়েছিলাম মন্দিরের একবারে কাছেই পায়ে হাঁটা দূরত্বে একদম রিজনেবল প্রাইসে একটা সুন্দর থাকার জায়গাও। কিন্তু অযোধ্যায় এসে শুধু থাকার ব্যবস্থা করলেই তো হবে না, এবার সময় রামভূমি অযোধ্যাকে নিজের চোখে ঘুরে দেখার। এই পর্বে তোমাদের সঙ্গে ঘুরে দেখব একদিনে কিভাবে অযোধ্যার গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখা যায়। সরজনদী ঘাট থেকে হনুমানগড়ি, কনক ভবন থেকে সেই বহু প্রতীক্ষিত শ্রী রাম জন্মভূমি মন্দির, কেমন সেই পথ, কেমন এখানকার পরিবেশ, আর রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রথমবার কিরকম অনুভূতি হয়, সবটাই আজকের এই ভ্রমণ কাহিনীতে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে আর দেরি না করে শ্রীরামের নাম নিয়ে চলো শুরু করি আজকের অযোধ্যার সফর। সকালটা শুরু হতে পারে সরজ নদীতে পুণ্য স্নান করে। এই সেই সরজ নদী যার সঙ্গে জড়িয়ে রয়েছে অযোধ্যার হাজার বছরের ইতিহাস, রামায়ণের অসংখ্য কাহিনী আর ভগবান শ্রীরামের জীবনের নানা স্মৃতি। আমাদের হোটেল থেকে এই সরজ নদীঘাটের দূরত্ব পায়ে হাঁটা মাত্র 5 মিনিটের পথ। দিনের শুরুটাই করেছিলাম এই পবিত্র নদীতে স্নান করে। সঙ্গে ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তাই সকালের এই নদীঘাটের মুহূর্তগুলো ঠিকমতো দেখাতে পারলাম না। তবে এই ঘাটেই সন্ধ্যায় হয় আরতি, আর চাইলে এখান থেকে নৌকোয় করে সরজ নদীর বুকে সূর্যাস্তের সৌন্দর্য খুব সহজেই উপভোগ করতে পারো। জাস্ট বেরিয়ে পড়েছি আমাদের রামভূমি অযোধ্যা দর্শনের উদ্দেশ্যে। তো এখন চলেছি রাম মন্দিরের দিকে। সামনে মন্দির, আমরা এখন হেঁটে চলেছি। এই আমাদের টিম পুরো টোটাল। ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী নগরগুলির মধ্যে অন্যতম এই শহরের নাম জড়িয়ে রয়েছে রামায়ণের সঙ্গে, জড়িয়ে রয়েছে ভগবান শ্রীরামের জীবনের সঙ্গে। রামায়ণের কাহিনীতে এই অযোধ্যা ছিল রাজা দশরথের রাজ্য, যেখান থেকে শুরু হয়েছিল রামের জীবনের সেই দীর্ঘ যাত্রা। 14 বছরের বনবাস, সীতাহরণ থেকে শুরু করে লঙ্কা জয় এবং শেষ পর্যন্ত অযোধ্যায় ফিরে আসা। সময়ের সঙ্গে বহু কিছু বদলেছে, কিন্তু অযোধ্যার সঙ্গে জড়িয়ে থাকা সেই গল্পগুলো আজও মানুষের বিশ্বাস আর সংস্কৃতির মধ্যে বেঁচে আছে। আর সেই ইতিহাস আর বিশ্বাসের পথ ধরেই আজকের দর্শন শুরু করছি এমন একজনের মন্দির দিয়ে, যিনি ছিলেন ভগবান শ্রীরামের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, পবনপুত্র হনুমান। বিশ্বাস করা হয় অযোধ্যায় রামলালার দর্শনের আগে হনুমানজির আশীর্বাদ নেওয়ার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর সেই বিশ্বাস থেকেই অযোধ্যায় আমাদের প্রথম গন্তব্য হনুমানগড়ি। ঘড়িতে এখন সময় জাস্ট 11টা, আর এই 11টার সময় এই সকালবেলা কি লেভেলের ভিড় জাস্ট দেখ। তো আমাদের অযোধ্যায় রাম মন্দির প্রাঙ্গণে দর্শন শুরু হচ্ছে হনুমানগড়ি থেকে। এখন দাঁড়িয়ে রয়েছে হনুমানগড়ির যে মেন এন্ট্রান্স, তার ঠিক সামনে। আর এই লেভেলের ভিড়, এই লেভেলের মানুষ এখন হনুমানগড়িতে প্রবেশ করছে। এই লেভেলের ভিড় জাস্ট হয়েছে। আর আমাদের সাথে যারা এসেছিল তারা কে কোথায় ছিটকে গেছে, কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তোমরাও যারা আসবে তারা একসাথে থাকার চেষ্টা করো, বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন এক বিশ্বাস, যেখানে হনুমানজি শুধু শ্রীরামের ভক্ত নন, তিনি অযোধ্যার রক্ষকও। কথিত আছে শ্রীরাম যখন লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমানজি এখান থেকেই রামকোট এবং অযোধ্যাকে পাহারা দিতেন। সেই থেকেই এই স্থান পরিচিত হয়ে ওঠে হনুমানগড়ি নামে। আর এই মন্দিরে পৌঁছানোর পথটাও কিন্তু বেশ আলাদা। রাস্তা থেকে মন্দিরের মূল অংশে পৌঁছতে পেরোতে হয় 76টি সিঁড়ি, আর ওপরে উঠে সামনে তাকাতেই চোখে পড়ে দুর্গের মতো দেখতে বিশাল এক মন্দির চত্বর।
এখানে হনুমানজিকে লঙ্কা বিজয়ী সেই বিশাল রূপে না, দেখা যায় মা অঞ্জনীর কোলে বাল হনুমান রূপে। এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, তারপরে ঠিলে এক্সিট দিয়ে বের করে দেওয়া হলো। মন্দিরের সামনে দাঁড়িয়ে দর্শন করার মতো সিচুয়েশন ও টাইম কোনোটাই দেওয়া হচ্ছে না এখানে, মানে দেওয়া হচ্ছে না বলাটা ভুল, দাঁড়ানোর জায়গা নেই। ভেবেছিলাম অফ সিজনে যাচ্ছি, ফাঁকা ফাঁকায় দর্শন করব, আর দর্শন এন্ট্রি দিয়ে ঢুকলাম, এক্সিট দিয়ে ঠিলে বের করে দিল। এই সিচুয়েশন এখন এখানে। এইভাবে আমাদের দর্শন শেষ হলো হনুমানগড়ি হনুমান মন্দির। এবার প্রবেশ করছি ঐতিহ্যবাহী ঐতিহাসিক সেই কনক ভবনের ভেতরে, যে ভবনটা রাম সীতার বিয়ে উপলক্ষে মা কৈকেয়ী ওনাদের উপহার হিসেবে দিয়েছিলেন। চলে এসেছি কনক ভবনের একদম ভেতরে। আর সকালে যখন স্টেশন থেকে রুমে এলাম তখন বৃষ্টি ভিজে এলাম, আর এখন কী লেভেলের রোদ বেরিয়েছে জাস্ট দেখতে পারো, ঘামে ভিজে যাচ্ছি টোটালি। আর এই গরমের মধ্যে, এই রোদের মধ্যেও মানুষজনের ঢল কিন্তু একটু কমেনি, দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে। আর এবার তোমাদেরকে এই কনক ভবনটা ভালো করে দেখিয়ে দিই। এই মাঝখানে একটা ওপেন স্পেস মতো রয়েছে, আর এই চারদিক জুড়ে এই যে ভবন তার বাড়িঘর, আর অপূর্ব কারুকার্য প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে। যেমন পুরনো এই বিল্ডিং, যেমন তার ঐতিহ্য, তেমন সুন্দরভাবে কিন্তু মেনটেনও করা হয়েছে। কনক ভবন নামটা শুনলেই যেমন একটা রাজকীয়তার অনুভূতি আসে, এই মন্দিরের সৌন্দর্যও কিন্তু ঠিক তেমনই। হলুদ সোনালী রঙের অপূর্ব স্থাপত্য, খিলান, কারুকার্য আর সুন্দর চত্বর সব মিলিয়ে কনক ভবনকে দেখলে মনে হয় যেন অযোধ্যার ইতিহাসে একটা রাজকীয় অধ্যায় আজও এখানে জীবন্ত হয়ে আছে। কথিত আছে বিবাহের পর মা কৈকেয়ী সীতাকে এই ভবনটি উপহার দিয়েছিলেন, আর সেই থেকে এই স্থান রাম ও সীতার স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়। তবে কনক ভবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় শুধু এর ইতিহাস নয়, মন্দিরের ভেতরের গর্ভগৃহে শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণের অপূর্ব বিগ্রহ দর্শন করা যায়। বিশেষ করে রাম ও সীতার যুগল মূর্তির সামনে দাঁড়ালে পুরো জায়গাটার আধ্যাত্মিক পরিবেশটা আরো গভীরভাবে অনুভব করা যায়। कैमरा बंद कर लो भाई, कैमरा बंद। অবশেষে এসে পৌঁছালাম আমাদের রামলালার মন্দিরের এন্ট্রান্সের একদম সামনে। রামলালা তার অস্তিত্ব, তার মন্দিরের অস্তিত্ব অনেক দূর থেকেই বারবার দিতে থাকবে, কিন্তু তার মন্দিরে ঢোকার এন্ট্রান্স খুঁজে সামনে পর্যন্ত আসা মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তো অনেক ঘুরে, অনেক খুঁজে রামলালার যে মন্দির তার মেন এন্ট্রান্সের সামনে চলে এসেছি। আর এখান থেকে এরকম কিউয়ের ব্যবস্থা রয়েছে ভিড় অ্যাভয়েড করার জন্য। সেই লাইন থেকে মানুষজন এই লাইন দিয়ে ভেতরে ঢুকছে। আর কি ওয়েদার বাজে রকম দেখতেই পাচ্ছ, সকালে কড়া রোদ আর এখন বৃষ্টি। তারপরেই এরকম একটা জায়গা রয়েছে যেখান থেকে তোমরা যে ব্যাগ ক্যারি করছো বা যে কোনো ক্যারি করছো, যে কোনো ব্যাগ ক্যারি করছো সেটা স্ক্যান হবে, তারপর ঢুকতে পারবে ভেতরে। সমস্ত ধরনের ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া যায়, বাট ওই যে সিস্টেমের মধ্যে দিয়ে স্ক্যান হয়, তারপর বেরিয়ে মন্দির পর্যন্ত যেতে হয়। এই ভেতরে ঢোকার পর এরকম একটা এরিয়া, অনেক বড় জায়গা, এখানে মন্দির রয়েছে, এদিকেও একটা মন্দির রয়েছে যেখানে বৃষ্টির জন্য মানুষ ওয়েট করছে, আর এদিক দিয়ে মানুষজন ঢুকছে। মেন এন্ট্রান্স দিয়ে মন্দির প্রাঙ্গণে ঢোকার পর এরকম লাইন ধরে কিছু কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট, মানে একদম ফ্রিতে জুতো রাখতে পারো। এই যে এরকম ভেতরে ছোটো ছোটো বস্তা রয়েছে বা প্যাকেট মতো রয়েছে, সেখান থেকে প্যাকেট নিয়ে তোমরা তার মধ্যে জুতো রেখে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। আর জুতো রাখার পর এরকম টাইপের একটা কুপন দেওয়া হবে। তো এটাই তুমি যে জুতো এখানে রেখেছো সেটার প্রমাণ, বা এসে যখন জুতোটা রিটার্ন নেবে সেটা খুঁজে পেতে যেতে সুবিধা হয়, সেই জন্য এখানে নাম্বার মেনশন করা রয়েছে। তো চলো এবার মেন মন্দিরের একদম সামনে চলে এসেছি, সবাই লাইন দিয়ে ভেতরে যাচ্ছে। আর ওয়েদার দেখতেই পাচ্ছ কীরকম টাইপের ওয়েদার। এটাকে লাকি ভাববো নাকি আনলাকি ভাববো আমি জানি না, কারণ দুপুরের দিকে এতটা গরম ছিল, যে পরিমাণ গরম ছিল, তারপরে এরকম একটা বৃষ্টির দরকার ছিল খুবই।
তো সেই জন্যই নিজেকে লাকি ভাববো না আনলাকি ভাববো বুঝতে পারছি না। এই বৃষ্টির মধ্যেই এরকমভাবে ভিজে ভিজেই চলেছি রামলালার দর্শন। আর আমি একা না, হাজার হাজার ভক্ত, হাজার হাজার মানুষ চলেছে ভিজে ভিজেই রামলালার দর্শন। তো চলে যাচ্ছি মন্দিরের একদম এন্ট্রান্সের সামনে। চলো ভেতর দিকে যাই, তারপর গিয়ে কতটা ক্যামেরা অ্যালাউ হয়, কতটা ক্যামেরা অ্যালাউ হয় না, গিয়ে সামনে থেকে তোমাদের সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রবেশ করছি রাম মন্দিরে, যার জন্য এতটা পথ পেরিয়ে কলকাতা থেকে অযোধ্যা এসেছিলাম। সামনে সেই বিশাল মন্দির, চারপাশে অসংখ্য মানুষের ভক্তি আর আবেগ, আর মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি। এতদিন যেটা শুধু ছবি আর ভিডিওতে দেখেছি, আজ সেই মন্দির নিজের চোখের সামনে। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউ না, তাই বেরিয়ে চেষ্টা করব এই দর্শনের অভিজ্ঞতাটা যতটা সম্ভব তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। মন্দিরের ভেতরে ঢুকতেই প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো এর অসাধারণ স্থাপত্য। সাদা পাথরের বিশাল স্তম্ভ, স্তম্ভের গায়ে সূক্ষ্ম কারুকার্য, আর চারপাশে ভারতীয় ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের সেই গাম্ভীর্য, সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন এক ভক্তি আর রাজকীয়তার অপূর্ব মেলবন্ধন। আর এই বিশাল মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত রয়েছেন আমাদের রামলালা। 5 বছরের বালক রামের রূপে কল্পনা করে তৈরি করা হয়েছে এই বিগ্রহটি, যার উচ্চতা প্রায় 51 ইঞ্চি। মাহেশ্বরের বিখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ কৃষ্ণশিলা বা বিশেষ কালো পাথর দিয়ে এই মূর্তিটি নির্মাণ করেছেন। রামলালার মুখের অভিব্যক্তি, চোখের কোমলতা আর সেই শিশুসুলভ মায়াবী হাসি, সবকিছুর মধ্যেই যেন ফুটিয়ে তোলা হয়েছে 5 বছরের এক বালকের নিষ্পাপ রূপ। রামলালার মাথায় রয়েছে অপূর্ব সুন্দর একটি মুকুট, আর মুকুটের কেন্দ্রে রয়েছে সূর্যের প্রতীক, যা শ্রীরামের সূর্যবংশীয় পরিচয়ের সঙ্গে যুক্ত। গলায় একাধিক অলংকার, কানে কুণ্ডল, শরীরে রাজকীয় সাজ, আর পরনে হলুদ ধুতি ও লাল উত্তরীয়, যার ওপর রয়েছে সোনালী জরির কাজ এবং বৈষ্ণব প্রতীক। তবে এত অলংকার আর রাজকীয় সাজের মধ্যেও রামলালার মুখের সেই সরল, কোমল, শিশুসুলভ অভিব্যক্তিটাই বারবার চোখ আটকে দেয়। মনে হয় সামনে কোনো রাজা নন, দর্শন দিচ্ছেন অযোধ্যার সেই ছোট্ট রামলালা। রাম মন্দিরে দর্শন শেষ করে এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসতেই চোখে পড়ল আরও একটা সুন্দর ব্যবস্থা। এখানে একটি কাউন্টার থেকেই একেবারে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। কখনো খিচুড়ি, কখনো রুটি সবজি, আর তার সঙ্গে দেওয়া হচ্ছে প্যাকেট প্যাকেট ওআরএস। দেখলাম অনেক মানুষজনই ভক্তি ভরে লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ গ্রহণ করছে। আর খিচুড়ি প্রসাদ, রাম মন্দিরের রামলালা প্রসাদ, খুব সুন্দর, গরম গরম। সন্ধ্যের পর মন্দির চত্বর থেকে বেরিয়ে অযোধ্যার ব্যস্ত বাজারের দিকে এলেই দেখা মেলে একেবারে অন্যরকম একটা পরিবেশের। মন্দিরের আশেপাশে রাস্তা জুড়ে একের পর এক দোকান, চারপাশে ভক্তদের ভিড়, আর প্রায় প্রতিটা দোকানেই চোখে পড়ছে শ্রীরাম ও হনুমানজির ছবি, মূর্তি, গেরুয়া পতাকা, রাম নাম লেখা বিভিন্ন সামগ্রী আর পুজোর জিনিসপত্র। তোমরা চাইলে এখান থেকে অযোধ্যার স্মৃতি হিসেবে নিজের জন্য কিংবা বাড়ির মানুষের জন্য শপিং করে নিতেই পারো। তবে অযোধ্যায় শুধু রাম মন্দির আর হনুমানগড়ই নয়, ঘুরে দেখার মতো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেমন দশরথ মহল, রামকি পাউড়ি, এছাড়াও রয়েছে শ্রী নাগেশ্বরনাথ মন্দির। ইচ্ছে ছিল এই জায়গাগুলো ঘুরে দেখার, কিন্তু বৃষ্টির কারণে এবারের অযোধ্যার সফরে সবটা সম্ভব হয়ে উঠল না। তবে যেই মূল উদ্দেশ্য নিয়ে অযোধ্যায় এসেছিলাম, রামলালার দর্শন, সেটা খুব ভালোভাবেই হয়ে গেছে। বাকি জায়গাগুলো থাকলো আবার কোনো একদিন, আবার কোনো এক অযোধ্যা সফরের উদ্দেশ্যে। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই অযোধ্যা ভ্রমণের ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম।